আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসে আমরা প্যাসেজ নারেশনের রুলসগুলো সহজভাবে আলোচনা করব। গত ক্লাসে আমরা দেখিয়েছি কিভাবে সিম্পল ন্যারেশনগুলো ইন্ডিভিজুয়াল সেন্টেন্স অনুযায়ী ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হয়। তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্যাসেজ ন্যারেশনের রুলসগুলো আলোচনা করব। রুলস অফ প্যাসেজ ন্যারেশন অর্থাৎ প্যাসেজ ন্যারেশন করতে গেলে যে রুলসগুলো আমাদের প্রয়োজন বা জানা দরকার, সেই রুলসগুলো নিয়ে আমরা আলোচনা করব এই ক্লাসে। প্রথমেই যে রুলসটা আছে দেখো, নাম্বার 1, ফুল প্যাসেজটি আগে ভালো করে পড়ে নিতে হবে। পড়ে নিয়ে স্পিকার এবং লিসেনার মানে বক্তা এবং শ্রোতা এটা চিহ্নিত করতে হবে এবং সেন্টেন্সগুলোর মুড মানে ক্রিয়ার যে ধরনগুলো আছে সেটা শনাক্ত করে নিতে হবে। তোমাদের পরীক্ষাতে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটা আগে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পড়ে নিতে হবে। পড়ে স্পিকার, লিসেনার এবং সেন্টেন্সের মুড এগুলো কী করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। রুল নম্বর 2, রিপোর্টিং ভার্বটি মাঝে বা শেষে থাকলেও ইনডিরেক্ট করার সময় তাকে সেন্টেন্সের শুরুতে আনতে হবে। দেখো, রিপোর্টিং ভার্ব গত ক্লাসে আমরা দেখিয়েছি রিপোর্টিং ভার্ব কোনটা আর রিপোর্টের স্পিচ কোনটা। এই যে প্রথম যে অংশটা থাকে তোমাদের, এই যে এইটা এখানে, ইউ লুক লাইক বিট লিটল বিট লাইক মাই ব্রাদার, এই যে ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে, এই যে আই আস্কড আতিফ, এটা হচ্ছে কিন্তু রিপোর্টিং ভার্ব। দেখো, আমরা সাধারণত দেখি যে রিপোর্টিং যে ভার্বটা আছে সেটা কিন্তু আগে থাকে আর রিপোর্টের স্পিচটা পরে থাকে। কিন্তু দেখো, প্যাসেজ নারেশন করার সময় এটা কিন্তু মাঝেও থাকতে পারে, আবার শেষের দিকেও থাকতে পারে। তা যেখানেই থাক না কেন আমরা এই যে রিপোর্টিং যে ভার্বটা সেটা কিন্তু প্রথমে নিয়ে আসবো। উদাহরণস্বরূপ দেখি, উইল ইউ প্লে ফুটবল টুমরো, আই আস্কড আতিফ, এই যে এখানে কিন্তু রিপোর্টিং ভার্বটা কিন্তু শেষের দিকে আছে। তাহলে এই যে প্রথম দিকে আনবো, আই আস্কড আতিফ ইফ হি উড প্লে ফুটবল দ্য নেক্সট ডে। দ্বিতীয় নম্বর উদাহরণটা দেখি, ইউ লুক আ লিটল বিট লাইক মাই মাদার সেইড জেরি টু দ্য অথরেস স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার। দেখো, জেরি সেইড টু দ্য অথরেস, এটা কিন্তু এখানে রিপোর্টিং ভার্ব। দেখো, এটা কিন্তু মাঝে আছে, সেন্টেন্সের মাঝে। এই মাঝে থাকলেও আমরা কোথায় আনবো, প্রথমে নিয়ে আসবো। ইনডিরেক্ট করার সময় একেবারে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো। এই যে জেরি টোল্ড দ্য অথরেস দ্যাট শি লুকড আ লিটল বিট লাইক হিজ মাদার স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার, এটা কিন্তু দেখো একেবারে প্রথমে নিয়ে আসছি। অর্থাৎ রিপোর্টিং ভার্ব সেন্টেন্সের মাঝে থাকুক, শেষে থাকুক অথবা শুরুতে থাক, যেখানে থাক না কেন সেটা আমরা ইনডিরেক্ট করার সময় কিন্তু এই যে শুরুতেই বসাবো। এবার রুল নম্বর 3 দেখি, দ্বিতীয় বা পরবর্তী, অর্থাৎ কোনো বক্তার পর একাধিক উক্তি যদি থাকে, কোনো বক্তার পরপর যদি একাধিক উক্তি থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচকে ইনডিরেক্ট করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে অ্যাডেড দিব, তারপরে ফার্দার অ্যাডেড অথবা অলসো সেইড অথবা এগেইন সেইড। অর্থাৎ একটা প্যাসেজ ন্যারেশনে কিন্তু একজনের বক্তব্য কিন্তু একাধিকবার থাকতে পারে। সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, প্রথমটা সেন্টেন্সটা লিখতে গেলে ইনডিরেক্ট করার সময় অ্যাডেড, দ্বিতীয়বার যদি সেই সেন্টেন্স একই ব্যক্তির হয় তাহলে ফার্দার অ্যাডেড, তৃতীয়বার হলে অলসো। এইভাবে করে আমরা পরিবর্তন করব। দেখো, একই ক্ষেত্রে আবার যদি ইন্টারোগেটিভ হয়, অর্থাৎ একজনের বক্তব্য যদি বারবার হয় এবং সেটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে প্রথমবার দিব অলসো আস্কড, অর্থাৎ একজন যদি একবার জিজ্ঞেস করে তাহলে দ্বিতীয়বার জিজ্ঞেস করে তাহলে অলসো আস্কড, তৃতীয়বার জিজ্ঞেস করলে তার একই ব্যক্তি হলে ফার্দার আস্কড, আর তারপর এবার হলে এগেইন আস্কড। তবে একই বক্তা আলাদা আলাদা বাক্যের ধরন ব্যবহার করলে রিপোর্টেড স্পিচের ধরন বা প্রকৃতি অনুযায়ী রিপোর্টিং ভার পরিবর্তিত হবে। অর্থাৎ একই ব্যক্তি বা বক্তা, সে দেখা গেলো একবার অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করছে, আবার দেখা গেলো ইন্টারোগেটিভ, এরকম যদি হয় তাহলে এখানে রিপোর্টেড স্পিচের ধরন বা প্রকৃতি অনুযায়ী রিপোর্টিং ভার পরিবর্তিত হবে। আর যদি সে একই সাথে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা বলে থাকে অর্থাৎ বক্তব্য দিয়ে থাকে, তাহলে আমরা যেটা দেখালাম ওই অনুসারে হবে। আবার যদি সে বারবার একই ব্যক্তি যদি আস্কড করে থাকে, তাহলেও ইন্টারোগেটিভের রুলস অনুযায়ী এই যে অলসো আস্কড, ফার্দার আস্কড, এগেইন আস্কড এই অনুসারে হবে। দেখো, উদাহরণ দেখি আমরা, দ্য টিচার সেইড টু মি ইউ ক্যান স্টপ রিডিং, ইউ মে রিড টুমরো। দেখো, এই শিক্ষক
কিন্তু বারবার এই যে দুইটা সেন্টেন্সে কিন্তু তার ইউ ক্যান স্টপ রিডিং, এটাও তারই এখানে উক্তি। ইউ মে রিড টুমারো, এটাও কিন্তু তারই বক্তব্য, এই দুইটাই পরপর। এবং এটা কি, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কি হবে দেখো, দ্য টিচার টোল মি দ্যাট আই কুড স্টপ রিডিং দেন। এখানে দেখো টোল্ড মি, অর্থাৎ প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমবার টোল্ড ব্যবহার করা হয়েছে, যেহেতু দ্বিতীয় সেন্টেন্সটাও ওই টিচারের, এই জন্য দেখো দ্বিতীয়বার কী ব্যবহার করেছে, অ্যাডেড দ্যাট। তৃতীয়বার হলে কি হবে, এই যে তৃতীয়বার হলে তোমার হচ্ছে ফার্দার অ্যাডেড হবে, তারপরের বার হলে অলসো সেইড, তারপরের বার হলে এগেইন সেইড, এভাবে কিন্তু পরিবর্তিত হবে। হি অ্যাডেড দ্যাট আই মাইট রিড দ্য নেক্সট ডে। এবার রুল নম্বর 4 দেখো, এটা 4 নম্বরে দুইটা রুলস। 4-এর এ নম্বরটা হচ্ছে রিপোর্টিং স্পিচে শুধু যদি ইয়েস থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, অথবা সাবজেক্ট প্লাস ডু, ডাজ, ডিড, ওয়াজ, ওয়ার, এভাবে হ্যাভ, হ্যাজ, এভাবে হবে। দেখো উদাহরণ দেখো, আতিক বা আরিক আস্কড মি হ্যাভ ইউ ডান ইউর টাস্ক, আই সেইড ইয়েস। এখানে যেহেতু ইয়েস কথাটা বলছে, তাহলে কি হবে, আরিক আস্কড মি ইফ আই হ্যাড ডান মাই আস্কড, আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তার মানে কথা ইয়েসের পরিবর্তে কী লিখছে, আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আবার দেখো এটার অথবা দিয়ে আমরা আরও একটা করতে পারি, আই আস্কড আই সেইড দ্যাট আই হ্যাড, এটাও কিন্তু আমরা দিতে পারি। অর্থাৎ শুধু যদি ইয়েস থাকে কোনো রিপোর্টিং স্পিচের মধ্যে, তাহলে আমরা শেষে এই কথাটা জুড়ে দেবো, আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, অথবা আই সেইড দ্যাট আই হ্যাড। তোমরা এটাই মনে রাখবে, এই যে আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, শুধু যদি ইয়েস থাকে। এটার আর একটা রুলস আছে, সেটা হলো রিপোর্টেড স্পিচে যদি ইয়েস এর পরে কোনো বক্তব্য থাকে, আগে শুধু কিন্তু ইয়েস ছিল, আর এবার যদি কোনো বক্তব্য থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ প্লাস অ্যান্ড, তারপরে হবে সেইড দ্যাট। উদাহরণস্বরূপ দেখি, আরিক সেইড টু আতিফ হ্যাভ ইউ ফিনিশড ইয়ার হোমওয়ার্ক, ইয়েস আই উইল সাবমিট ইট টুমারো, সেইড আতিফ। এখানে কিন্তু দেখো শুধু ইয়েস না, ইয়েসের পরে কিন্তু দেখো আরও বক্তব্য আছে। এরকম যদি থাকে তাহলে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ প্লাস অ্যান্ড প্লাস সেইড দ্যাট বসবে। তাহলে দেখো আরিক আস্কড আতিফ ইফ হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক, এবার ইয়েস ছিল বলে কি লিখেছি, আতিফ রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট, এতটুকু কিন্তু লিখতে হবে। তারপর পরবর্তী যে সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সটুকু লিখতে হবে। এবার রুল নম্বর 5-এর এ নম্বরটা দেখো, এখানেও দুইটা রুল। 5-এও রিপোর্টিং স্পিচে যদি নো থাকে, হ্যাঁ শুধু যদি নো থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচের সময় সাবজেক্ট রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, ওই যে আগেরটা ইয়েস ছিল আর এখানে শুধু নো, একইভাবে পরিবর্তন হবে, শুধু এখানে লিখতে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, ওখানে ছিল রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তাহলে দেখো, আফরিন সাইড টু ফাতেহা আর ইউ প্রিপারিং নাও, এবার দেখো ফাতেহা বলছে সেইড নো, শুধু নো বলছে এখানে, দেখো শুধু নো, তাহলে নো থাকলে এই যে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হবে, অথবা ফাতেহা রিপ্লাইড দ্যাট শি ওয়াজ নট, দুইটা যে কোনো একটা দিতে হবে। তবে তোমরা এই যে এটা মনে রাখবে, ফাতেহা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এই কথাটা দিবে যদি শুধু নো থাকে। এর দেখো পাশে আরেকটা রুলস আছে। এবার যদি রিপোর্টিং স্পিচে শুধু নো না থাকে, নো এর পরে যদি ইনডিরেক্ট স্পিচে স্ট্রাকচার হবে, যদি আরও কোনো বক্তব্য থাকে, তাহলে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য নেগেটিভ প্লাস অ্যান্ড প্লাস সেইড দ্যাট। এর আগের তোমার হচ্ছে যে ইয়েসের যে রুলসটা ছিল ঠিক একই রকম, এখানে জাস্ট শুধু নেগেটিভ আসবে, রিপ্লাই ইন দ্য নেগেটিভ প্লাস অ্যান্ড প্লাস সেইড দ্যাট। দেখো, আর ইউ সেইড টু পাপিয়া আর ইউ কামিং টু মাই হোম টুমারো, নো, দেখো নো এর পরে কিন্তু আরও দেখো এখানে স্পিচ আছে, আই হ্যাভ চেঞ্জড মাই ডিসিশন সেইড পাপিয়া। তাহলে দেখো, আরিফ আস্কড পাপিয়া ইফ শি ওয়াজ কামিং টু হার হাউস দ্য নেক্সট ডে, পাপিয়া রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট, এটা কার বদলে বসেছে, এই যে নো এর পরিবর্তে, যেহেতু নো এর পরে এখানে আরও স্পিচ আছে। এবার রুল নম্বর 6 দেখো, ডিরেক্ট স্পিচে যদি সার থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে অ্যাড্রেসিং অ্যাজ সার যোগ করতে হয়, অথবা সারের পরিবর্তে শুধুমাত্র রেসপেক্টফুলি দিতে হয়। দেখো, দ্য টিচার সেইড টু হিজ দ্য স্টুডেন্ট সেইড টু হার হিজ টিচার স্যার আই নিড আনসার শিট, তাহলে এটা কী হবে, দ্য স্টুডেন্ট টোল্ড হার টিচার রেসপেক্টফুলি, তাহলে কার বদলে রেসপেক্টফুলি বোঝাচ্ছি, এই যে স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি এটা কিন্তু বসানো লাগছে, দ্যাট হি নিডেড দ্য আনসার শিট, তোমরা এটাই মনে রাখবে। অথবা অ্যাড্রেসিং দ্য টিচার অ্যাজ স্যার দ্য স্টুডেন্ট সেইড দ্যাট হি নিড দ্য আনসার শিট, তার মানে স্যারের পরিবর্তে কী লিখতে হবে, এ টোল্ড দ্য টিচার, এরপরে রেসপেক্টফুলি কথাটা লিখতে হবে, স্যার থাকলে কী করতে হবে, রেসপেক্টফুলি। এবার রুল নম্বর 7 দেখো, রিপোর্টের স্পিচে যদি কাউকে সম্বোধন বোঝায়, অর্থাৎ অ্যাড্রেস করে কথা বলা বোঝায়, তাহলে ইনডিরেক্ট স্পিচে
প্রথমে অ্যাড্রেসিং অ্যাজ এই কথাটা কিন্তু যুক্ত করতে হবে। ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ এটা তো তোমরা বোঝোই। দেখো উদাহরণ দেখি আমরা, আর ইউ টায়ার্ড ফ্রেন্ডস সেইড দ্য আর্মি চিফ। তাহলে দেখো এখানে কিন্তু ফ্রেন্ডসকে কিন্তু একেবারে অ্যাড্রেস করে বলেছে, সম্বোধন করে বলেছে, এই জন্য প্রথমে অ্যাড্রেসিং কথাটা এই যে যুক্ত করতে হবে। তাহলে অ্যাড্রেসিং দেম, কাদেরকে বলছে এটা? অ্যাজ ফ্রেন্ড, ফ্রেন্ডদেরকে বলছে। দ্য আর্মি চিফ আস্কড ইফ দে ওয়ার টায়ার্ড, এই যে আর ইউ টায়ার্ড এটার পরিবর্তে হবে দ্য আর্মি চিফ। কারা জিজ্ঞেস করে? এই যে দ্য আর্মি চিফ আস্কড ইফ দে ওয়ার টায়ার্ড। তাহলে যদি প্রথমেই এই যে কাউকে অ্যাড্রেস করে কথা বলে, সম্বোধন করে, তাহলে অ্যাড্রেসিং অ্যাজ এই কথাটা যুক্ত করে নিতে হবে। রুল নম্বর 8 দেখো, ডিরেক্ট স্পিচ যদি বাই আল্লাহ, বাই জব, বাই গড, বাই মাই লাইফ থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচ করার সময় সোয়ারিং বাই আল্লাহ, বাই জব, বাই গড, বাই মাই লাইফ এই কথাটা যোগ করে নিতে হবে। আর সব কিছু একই রকম থাকবে। বাই আল্লাহ শি রিপ্লাইড আই উইল নট ডু দিস ওয়ার্ক, মানে কসম করে যদি বোঝায়, তাহলে শুধু এই যে লিখে নিতে হবে সোয়ারিং বাই আল্লাহ শি রিপ্লাইড দ্যাট শি উড নট ডু দ্য ওয়ার্ক। 9 নম্বরটা দেখো, ইনভার্টেড কমা এর বাইরে রিপোর্টিং ভার্বযুক্ত ফ্রেজের অতিরিক্ত অংশ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল থাকলে ইনডিরেক্ট স্পিচে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ সেন্টেন্সের শুরুতে বসে। ইনভার্টেড কমা এর বাইরে রিপোর্টিং ভার্বযুক্ত ফ্রেজের অতিরিক্ত অংশ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যদি থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটি সেন্টেন্সের একেবারে শুরুতে বসাতে হবে। বলছে দেখো, আর ইউ ব্রাদার্স আস্ক দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টার্নিং টু দ্য ডারভিশেস। দেখো টার্নিং টু দ্য ডারভিশেস, এই যে এটা কিন্তু কী ছিল? এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ছিল, এই জন্য এই যে প্রথমে বসাতে হবে এটা। টার্নিং টু দ্য ডারভিশেস দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস আস্কড ইফ দে ওয়ার ব্রাদার্স। তাহলে যদি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ সেন্টেন্সের শেষের দিকে থাকে, তাহলে সেটা প্রথমেই আনতে হবে। রুল নম্বর 10 দেখো, রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও তার শেষে প্রশ্নবোধক কোনো চিহ্ন থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পূর্বে বিং সারপ্রাইজড এই কথাটা কিন্তু যুক্ত করতে হবে। ঠিক আছে, যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু দেখা গেলো শেষে ইন্টারোগেটিভ মার্ক দেওয়া আছে, তাহলে বিং সারপ্রাইজ এই কথাটা যুক্ত করতে হবে। উদাহরণস্বরূপ দেখো, হি সাইড টু হার ইউ হ্যাভ কেপ্ট ইন মাইন্ড হাউ দে সারভাইভড। দেখো এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরেও দেখো শেষে কিন্তু ইন্টারোগেটিভ এই যে চিহ্নটা দেওয়া আছে, এই জন্য প্রথমে কী করতে হবে? যে বিং সারপ্রাইজড এই কথাটা যোগ করে দিতে হবে। তারপরে বরাবরের মতো যেভাবে হয় সেভাবে লিখতে হবে। হি আস্কড হার ইফ শি হ্যাড কিপড ইন মাইন্ড হাউ দে হ্যাড সারভাইভড। শেষে কিন্তু এই যে কথাটা, এটা কিন্তু ইন্টারোগেটিভ, যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয় সেই রুলস অনুযায়ী কিন্তু এখানে বসেছে বা ব্যবহার করা হয়েছে। এবার 11 নম্বরটা দেখো, রিপোর্টেড স্পিচে যদি থ্যাংক ইউ থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে স্ট্রাকচার হবে রিপোর্টিং ভার্ব প্রথমে, এরপরে সাবজেক্ট হবে প্লাস থ্যাঙ্ক প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট হবে। তাহলে রিপোর্টিং ভার্বের প্রথমে সাবজেক্ট হবে, তারপর থ্যাঙ্ক, তারপরে বাদবাকি অংশ। যেমন দেখো, শি সেইড টু হিম, সে তাকে বললে থ্যাংক ইউ, তাহলে প্রথমে কী হবে? এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তাহলে শি, তারপরে কী বলেছে এখানে? থ্যাঙ্কড হবে, এই যে থ্যাঙ্কড, তারপরে অবজেক্ট কী ছিল? হিম, এই যে হিম হবে। রুল নম্বর 12 দেখো, রিপোর্টেড স্পিচে যদি গুড বাই থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচ করার সময় রিপোর্টেড ভার্বের সাবজেক্ট হবে, তারপরে বিড অথবা বেড, তারপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসবে প্লাস গুড বাই এই শেষের কথাটা হবে। যেমন হি সেইড গুড বাই মাই বাডিজ। হ্যাঁ, তাহলে শি সেইড, এখানে শিটা এই যে এখানে সাবজেক্ট হলো শি বসাবো, এবার সাবজেক্ট পরে কী হবে? বেড, যেহেতু এটা পাস্ট টেন্স করতে হচ্ছে তাহলে বিএডি বেড কথাটা লিখলাম। হার বাডিজ, তাহলে হার বাডিজ এই যে, আর শেষেই হবে কি? এই যে মাই ছিল, তাহলে মায়ের পরিবর্তে কী হবে? হার হবে, আর যে শেষে যে কথাটা ছিল বাডিজ, এই বাডি হবে শেষে গুড বাই। তাহলে শি সেইড গুড বাই মাই বাডিজ, এটা ইনডিরেক্ট করলে হবে শি বেড হার বাডিজ গুড বাই। এবার রুল নম্বর 13 দেখো, রিপোর্টের স্পিচে যদি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট থাকে, তাহলে ইনডিরেক্ট করার সময় কি হবে? রিপোর্টিং ভার্বের প্রথমে সাবজেক্ট হবে, তারপরে উইশ অথবা উইস্ট হবে, তারপরে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এই কথাগুলো শেষে বসবে। হি সেইড টু হার গুড নাইট, হি উইশ টু হার, তাহলে কী হবে? গুড নাইট। দেখো এখানে হি সাবজেক্ট ছিল, এই সাবজেক্ট বসালাম, তারপরে সেইড টু হার এটার পরিবর্তে উইস্ট হবে, তারপরে কাকে জানাচ্ছে? হার, অর্থাৎ তাকে জানাচ্ছে, একটা মেয়েকে জানাচ্ছে এখানে হার, এই জন্য এখানে হার হবে, তারপর গুড নাইট, এই গুড নাইটটা হয়ে যাবে। অর্থাৎ এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস উইস্ট অথবা উইশ, তারপর গুড মর্নিং, গুড নাইট যেগুলো থাকবে, অবজেক্ট থাকলে অবজেক্টটা দিয়ে, যেটা থাকবে গুড নাইট, গুড মর্নিং অথবা গুড ইভিনিং সেটা বসে যাবে এখানে। রুল নম্বর 14 দেখো, 14 নম্বরটা, অনেক সময় রিপোর্টের স্পিচের পূর্ণাঙ্গ সেন্টেন্স
না থেকে সেন্টেন্সের অংশ অর্থাৎ ফ্রেজ থাকে, তাহলে সেটা ইনডিরেক্ট স্পিচ করার সময় বক্তার যে বক্তব্য সেটা অনুসরণ করে উক্ত স্পিচের পূর্ণাঙ্গ সেন্টেন্সে কিন্তু রূপান্তর করতে হবে। অনেক সময় ছোট করে কোনো একটা অপূর্ণাঙ্গ সেন্টেন্স দেওয়া থাকতে পারে, সেটা কিন্তু পূর্ণাঙ্গ করতে হবে ইনডিরেক্ট করার সময়। যেমন দেখো, ইউ হ্যাভ সার্ভ মি এ গুড মিল, হাউ মাচ টু পে ইউ, আই সেই টু দ্য ওয়েটার। সে তখন বলছে, দেখো ওয়েটারটা বলছে 450 টাকা। দেখো সে এটা কিন্তু পূর্ণাঙ্গ সেন্টেন্স না, জাস্ট 450 টাকা। এনিথিং ইজ অল রাইট, এরকম যদি থাকে তাহলে কী করতে হবে? দেখো, আই টোল্ড দ্য ওয়েটার দ্যাট হি হ্যাড সার্ভ মি আ গুড মিল, আই অলসো আস্কড হিম হাউ মাচ আই শুড পে হিম। এবার দেখো, আই ফার্দার আস্কড হিম ইফ 450 টাকা উড ডু। তাহলে দেখো এখানে 450 টাকা, এটা কিন্তু দেখো এখানে পূর্ণাঙ্গ সেন্টেন্সে লেখা আছে, ইফ 450 টাকা উড ডু, হি রিপ্লাইড দ্যাট এনিথিং ওয়াজ অল রাইট। তার মানে কোনো সেন্টেন্স যদি এরকম ছোট্ট করে থাকে সংক্ষেপে, তাহলে কিন্তু ফুল লিখতে হবে। রুল নম্বর 15 দেখো, যদি ইনডিরেক্ট স্পিচে বক্তা ও শ্রোতা উল্লেখ না থাকে, কে বক্তা কে শ্রোতা এই কথা যদি উল্লেখ না থাকে, তাহলে কি করতে হবে? তাহলে বক্তার ক্ষেত্রে দ্য স্পিকার এবং শ্রোতার ক্ষেত্রে দ্য লিসেনার অথবা দ্য পার্সন স্পোক টু এই কথাটা ব্যবহার করতে হবে। অনেক সময় আমরা প্যাসেজটা পড়ে কে বক্তা কে শ্রোতা এটা ওখানে কোনো নাম থাকে না, তখন নাম না থাকলে আমরা কি করব? দ্য স্পিকার অথবা দ্য লিসেনার এই কথাটা ইউজ করব। আর ইউ প্লেয়িং টুমরো? ইয়েস আই উইল প্লে টুমরো আফটারনুন। এই যে এখানে কিন্তু কারোর নাম উল্লেখ করা নেই, তাহলে এখানে আমরা লিখে দেবো দ্য স্পিকার আস্কড দ্য লিসেনার ইফ হি ওয়াজ প্লেয়িং দ্য নেক্সট ডে, দ্য লিসেনার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এখানে কিন্তু দ্য লিসেনার ব্যবহার করা, যেহেতু এখানে কোনো কারো নাম দেওয়া নেই। অ্যাফার্মেটিভ অ্যান্ড সাইড দ্যাট হি উড প্লে দ্য নেক্সট আফটারনুন। তাহলে আশা করি তোমরা এখানে যে প্যাসেজ ন্যারেশনের 15টা রুলস দেখানো হয়েছে, আশা করি তোমরা এই 15টা রুলস খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এখন যদি তোমরা ওই 15টা প্যাসেজ ন্যারেশনের রুলসগুলো যদি ভালো করে বুঝে থাকো, তাহলে তোমাদের জন্য এই দুইটা কোশ্চেন অর্থাৎ দুইটা প্যাসেজ ন্যারেশন তোমাদের জন্য এক্সারসাইজ থাকলো। হ্যাঁ, তোমরা দেখো যে তোমরা আসলে কতটুকু করতে পারছো বা কতটুকু বুঝতে পারলে। এই দুইটা এক্সারসাইজ করলে অনেকটা তোমরা নিজেকে যাচাই করতে পারবে। এরপরে আমরা তোমাদের যে বোর্ড কোশ্চেন আছে, এইচএসসির বোর্ড কোশ্চেন, সেই বোর্ড কোশ্চেনগুলো আমরা 2023-এর বোর্ড কোশ্চেনগুলো সলভ করব, পর্যায়ক্রমে আমরা সলভ করব। আশা করি তোমরা নেক্সট ক্লাসগুলোও দেখবে। আজকের এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।